চোখ মেলে তাকিয়েই আবির দেখতে পায় মাথার উপরে ধীর গতিতে সিলিং ফ্যান ঘুরছে। হালকা ঠান্ডা লাগছে আবিরের। আবির বুঝতে পারে রুমে কেবলমাত্র সিলিং ফ্যান নয়, সাথে এসিও আছে। আবির বিছানা থেকে ওঠার চেষ্টা করলো। হাত আর পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করায় সে কোনো রকমে বেডে হেলান দিয়ে বসে। আশেপাশে তাকায়, ভিআইপি এসি কেবিন। আবির কিছুটা অবাক হয়। এরকম এসি কেবিনে তো সাধারণ কেউ আসবে না। আমার মতো খ্যাতমার্কা দেখতে ছেলে তো কখনোই এরকম রুমে আসার চিন্তাটার প্রশ্নই আসে না। আবির রুমে আশেপাশে ভালো করে খেয়াল করে দেখতে থাকে। বেডের পাশের র্যাকে অনেক ফল রাখা। আবির অনেক অবাক হয় এমন ব্যবস্থার জন্য। ভুলেই যায় সে কিভাবে এমন হসপিটাল কেবিনে কেন আসলো। এত জাঁকজমকপূর্ণ ব্যবস্থা দেখে আবির নিজেকে খ্যাত বলে গালি দিতে থাকে। ঠিক তখনই রুমের দরজা ঠেলে জিন্সের সাথে টি শার্ট, তার উপরে শার্ট পরা একটা সুন্দরী মেয়ে রুমে প্রবেশ করেছে। আবিরকে এমনভাবে বসা অবস্থায় দেখে মেয়েটা বলতে লাগলো, এই যে মিস্টার, এভাবে বসে আছেন কেন? শুয়ে পড়ুন, পুরোপুরি সুস্থ হলে তারপর এখান থেকে যাবেন। আবির মেয়েটার মুখের দিকে তাকায়, মনে করার চেষ্টা করতে থাকে মেয়েটা ওর পরিচিত কি না। তখন ওর মনে পড়ে গেল গতকাল রাতে বিকেলের কথা। ঢাকা শহরে নতুন এসেছে আবির। কাঁধে অল্প দামি একটা ব্যাগ, চোখে মোটা ফ্রেমের -1 শূন্য পাওয়ারের চশমা, চুলগুলো একটু বড়, তবে এলোমেলো, অগোছালো আর উস্কো খুস্কো। গায়ে সাদা রঙের একটা তেলচিটে টাইপের শার্ট, প্যান্টটাও অল্প দামি, সেটা দূর থেকেই বোঝা যাচ্ছে। ছেলেটা গতকাল ঢাকা শহরে নতুন এসেছে। উদ্দেশ্য ঢাকা ইউনিভার্সিটিতে সাইকোলজিস্ট নিয়ে পড়াশোনা করে বড় একটা ডিগ্রি অর্জন করার। বাস থেকে নামতেই বাস স্ট্যান্ডে থাকা কয়েকজন লোক আবিরের দিকে বেশ হাস্যকর আর মজা নিয়ে দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ কেউ আবার আবিরের সামনে এসে বলেই দিচ্ছে, এই ছেলে, তুমি কি পাগলাগারদ থেকে পালিয়ে এসেছো? পোশাক দেখলে বমি পাচ্ছে। আবির কিছুই বলে না, তাদের দিকে মুচকি হেসে ওর উদ্দেশ্যের দিকে এগিয়ে যায়। কোনো এক পরিচিত বন্ধুর মেসে থাকার জন্য তার দেওয়া ঠিকানায় গিয়েছিল, কিন্তু আবিরের এমন পোশাকের ধরন দেখে মেস মালিক দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আবির তাই ভার্সিটির দিকে যাচ্ছিল, ভার্সিটিতেই দেখবার জন্য। ভার্সিটির কাছে আসে যখন ও মেন রাস্তা পার হবে, ঠিক সেই সময় কোথা থেকে একটা গাড়ি এসে ফুটপাতের আশেপাশে থাকা দোকানগুলোকে উড়িয়ে দিয়ে আবিরের কাছে চলে আসে। আবির সেটা দেখে নিজেকে গাড়ির সামনে থেকে সরিয়ে নিয়ে পিছনের দিকে জোরে ঝাঁপ দিয়ে চলে যেতে যাবে, তার আগেই গাড়িটা কোনো রকমভাবে আবিরকে ধাক্কা দেয়, আর গাড়িটা গিয়ে ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খেয়ে থেমে যায়। আশেপাশে অনেক লোকজনের ভিড় জমেছে, কারণ গাড়িটা এতক্ষণে কন্ট্রোল ছাড়াই চলছিল। তবে এতক্ষণ কোনো মানুষের ক্ষতি হয়নি, কিন্তু আবির নামে ছেলেটা হালকাভাবেই আহত হয়। তবুও আবির মাটি থেকে নিজেকে বহু কষ্টে উঠে দাঁড় করায়। মেয়েটি গাড়ি থেকে নামে। সবাই মেয়েটির দিকে কিছুক্ষণ সময় হাঁ করে তাকিয়েছিল। চুলগুলো ব্রাউন কালার করা, শার্ট জিন্সের সাথে টি শার্ট পরা। এমন মেয়ে সাধারণত পাবলিক হয়তো প্রথমবার দেখছে, তাই এমনভাবে চোখ বড় বড় দৃষ্টিতে সবাই তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা হলো এই শহরে ঢাকা নামকরা বিশাল পরিবারের বড়লোক ঘরের মেয়ে, নাম নেহা। নেহার পরিবারে চাচারা সবাই একসাথেই থাকে, আর নেহার 3টি চাচা দেশের বিভিন্ন সরকারি পদে চাকরি করেন। বড় চাচা সাফিক সাহেব হলেন ঢাকা শহরের মেয়র, মেজ চাচা রফিক সাহেব হলেন ঢাকা শহরের প্রশাসক, ছোট চাচা কামাল সাহেব হলেন এনএসআইয়ের প্রধান অফিসার, আর নেহার বাবা মিস্টার আদনান সাহেব হলেন সাংবাদিক। তবে নেহার বাবা সাধারণ কোনো সাংবাদিক না, তিনি বিশাল একটা খনি, সিরিয়াল কিলার এবং হিংস্র মাফিয়া মাস্তানদের নিয়ে লিখেছেন, আর সেটার জন্য তিনি পড়েছিলেন বিপদে। কারণ আদনান সাহেব নিজেই ওই মাস্তান, দ্য কিং অফ মাস্তান ওয়ার্ল্ড নিলয়কে
পক্ষ নিয়ে লিখেছিলেন, আর সেটার জন্য ওনাকে জরিমানা দিতে হয়। এর কারণ এখন থেকে প্রায় 7-8 বছর আগে নিলয় নামে একটি মাস্তানের আবির্ভাব হয়, আর সে মানুষটি খুব বাজেভাবে মারত, কোনো সুযোগ দিত না। আর সেই ঘটনা সাংবাদিক আদনান সাহেব লিখেছিলেন, ম্যাগাজিনে, বই, পত্রিকায় করেছিলেন, কিন্তু কর্তৃপক্ষ সেটা বাতিল করে দেয়, পুড়িয়ে দেয় সব কপি। অরিজিনালটা ছিল আদনান সাহেবের কাছে, আজও আছে সেটা। নেহা আবির নামে ছেলেটার দিকে এগিয়ে আসে। ছেলেটা নেহার দিকে চেয়ে আছে। নেহা আহত আবির নামে ছেলেটার কাছে এসে দাঁড়ায়। আশেপাশে থাকা পাবলিকগুলো নেহার উপরে ক্ষেপে গিয়ে তখনই আবির নামে ছেলেটা নেহাকে পাবলিকদের থেকে কোনো রকমে বাঁচায়। তবে নেহা যখনই কিছু বলতে যাবে তার আগেই আবির নামে ছেলেটা নেহার সামনে ধপ করে মাটিতে পড়ে জ্ঞান হারায়। নেহা উপায়ন্ত না পেয়ে ছেলেটাকে তুলে নিয়ে হসপিটালের কেবিনে ভর্তি করিয়ে দেয়। আবির মাথায় চোট পেয়েছিল, অনেক রক্ত বের হওয়াতে তৎক্ষণাৎ জ্ঞান হারায়। আর জ্ঞান ফেরার পরেই সে নিজেকে হসপিটালের বেডে দেখতে পায়। আপনি কি কম কথা বলেন নাকি কানে কম শোনেন? আপনি না সেই গাড়িওয়ালি? গাড়ি চালাবেন খোলা মাঠে, রাস্তাঘাটে চালালে তো এমন ক্ষতি হবে, আপনার শরীর গ্রহণ করা হবে না। নেহা আবিরের দিকে তাকায়। কাজের লোকেরও যোগ্যতা নেই যে ছেলেটার, সে কিনা নেহার সাথে এমন করে কথা বলছে। নেহা এখন নিজেকে অনেকটা শান্ত করে নরম গলায় বলে, দেখুন মিস্টার। আবির আমার নাম। আবির, আমি খুব দুঃখিত, এমন কিছু হবে কখনো ভাবিনি। কেন ভাববেন? বড়লোক বলে গাড়ি নিয়ে বের হবেন রাস্তায়, মানুষ মূল্যে থানায় টাকা দিয়ে কেস শেষ করে দিবেন, সেটা তো হবে না। দেখুন, আপনাকে আমি হসপিটালে এনেছি, ভিআইপি কেবিনেও থাকতে দিয়েছি, এবার বলুন কি করতে হবে? আমি যদি মারা যেতাম তখন কি পারতেন সব ঠিক করে দিতে? নেহা দাঁতের দাঁত চেপে আবিরের দিকে তাকিয়ে রইল। নেহার ইচ্ছে করছে আবিরের গালে কয়েকটা চড় বসিয়ে দিতে, কিন্তু পারছে না। এমনিতেই সে ভুল করেছে, তার উপরে বাসায় এখনো কেউ জানে না। আর এইদিকে এই খ্যাত দেখতে ছেলেটিও তার সরি গ্রহণ করছে না। তবে নেহা ছেড়ে দেওয়ার পাত্রী না। সে হাসি মুখে বলে, আচ্ছা, আপনি কি চান? মানে কোথায় থাকেন আপনি? আমি এখানে নতুন, চিনি না কিছু, থাকার মতো জায়গাটাও নেই, ভার্সিটিতে পড়ার জন্য এসেছি। নেহা তুচ্ছল্যের এক হাসি দিয়ে আবিরের দিকে তাকায়। আবির সেটা বুঝতে পেরেও চুপচাপ বসে থাকে। নেহা বলে ওঠে, আচ্ছা, আপনি তো কিছুই করেন না, পড়ার জন্য খরচও তো আছে। আপনি চাইলে আমাদের বাসায় কাজ করতে পারেন, আবার থাকতেও পারেন, ক্লাসও করবেন, কোনো সমস্যা নেই। আমি রাজি। নেহা মনে মনে খুশি হয়, কারণ এই খ্যাত ছেলেটাকে বাড়ির কাজের লোক বানিয়ে ইচ্ছে মতো কাজ করিয়ে নেবে, বকা দিতে পারবে। কত বড় সাহস এই ছেলেটার! আমি সরি বলছি, তবুও কাজ হবে না, হারামি একটা। তাহলে আপনি সুস্থ হয়ে নিন, তারপর আমাদের বাসায় নিয়ে যাব। আপনার নাম কি? নেহা। আপনার পরিবারের সম্পর্কে বলুন। আমার পরিবার সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, তাই বললেও বুঝতে পারবেন না। আগে বড় হন, তারপর বুঝবেন। নেহা হালকা অপমান করে কেবিন থেকে বেরিয়ে গেল। আবির নেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে আর মুচকি হাসছে। এই হাসির মানে কেউ জানে না আবির ছাড়া। নেহা বাড়িতে চলে আসে। বিশাল বাড়ি ওদের। বাড়িতে সে ছাড়া আরও অনেক কাজিন থাকে। নেহা এসে দেখে ওর বাবা সোফাতে বসে আছে আর 4 জন পরিচিত লোক। নেহার বাবা মানে আদনান সাহেবের সামনে বসে আছে। নেহা ওর বাবার কাছে যেতেই শুনতে পায় কে যেন বলছে, স্যার, আপনার দ্য কিং অফ মস্তান ওয়ার্ল্ড নিলয় এই শহরে এসেছে। সবাই সন্দেহ করছে আপনার উপর, কারণ আপনার জন্যই হয়তো সেই হিংস্র মস্তান এই শহরে এসেছে। আদনান সাহেব লোকটার কথা শুনে হাসল। লোকটা অবাক হয়ে তাকিয়ে আছে আদনান সাহেবের দিকে। তিনি পাশে থাকা একটা ব্যাগ থেকে ওনার লেখা কিছু কুখ্যাত বই, যেটা নিলয়কে নিয়ে লেখা ছিল, সেই বইটি বের করে
সামনের টেবিলে রাখলেন। বইটির নাম দ্য কিং অফ ইউনিভার্স। বইটাতে নিলয়কে নিয়ে লেখা আছে 7 বছর আগে আদনান সাহেব একটা রিপোর্টের জন্য বাংলাদেশের রংপুর শহরে যায়। সেখানে তিনি একটা কোম্পানির উপরে রিপোর্ট করতে যায়, আর সেখানে যেতেই জানতে পারল নিলয়ের সম্পর্ক। এরপর তিনি ঢাকায় এসে নিলয়কে নিয়ে লেখালেখি করেন, আর সেই লেখা বইটি ছিল মস্তানদের পক্ষে। স্যার, কি ভাবছেন? নিলয় কেন ফিরে এসেছে আবার? আদনান সাহেব তখন কিছু বলল না। কাজের লোক চা এনে দিচ্ছে। আদনান সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে জোরে একটা শ্বাস নিল, আরও কয়েকবার চায়ের কাপে চুমুক দিয়ে বইটি হাতে নিয়ে বলল, এখানে শুধুই একজন মাস্তানের কথা লেখা নেই, এখানে আছে এমন একজন লোক যে হিংস্র। কাউকে ভয় পায় না সে, বরং তাকেই সবাই ভয় পায়। সে একাই একটা বীর যোদ্ধা, কাউকে মাফ চাওয়ার সুযোগ দেয় না, আর না কখনো সে কারো কাছে মাফ চায়। সে তার মতো চলে, আর সবাইকে তার মতো করে চলতে বলে। তার একটাই চাওয়া। আদনান সাহেব কিছুটা কেশে উঠলেন। পাশে থাকা নেহা মনোযোগ দিয়ে ওর বাবার কথা শুনছে। নেহা জানে না কে এই নিলয়, তবু শুধু নেহা নয়, বরং ঢাকা শহরের কেউই চেনে না বা জানে না কে নিলয়, দেখতে কেমন, মূলত সে কি করে, কিছুই তেমন কেউ জানে না। আদনান সাহেবও নিলয়কে দেখেনি, তবু নিলয়কে নিয়ে লিখেছেন, আর কেন লিখেছেন সেটা তিনি আজও প্রকাশ করেননি। নিলয়ের চাওয়াটা কি? সামনে থাকা একজন বলল, পুরো দুনিয়া। আদনান সাহেবের কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। কি বলবে এখন কেউ বুঝতে পারছে না। আদনান সাহেব শব্দ করে হাসলেন। কেউ একজন আমতা আমতা করে প্রশ্ন করল, মানে? जो गैंग लेकर आता है वो भी गैंगस्टर होता है, लेकिन जो अकेले आता है वो रॉक स्टार निलय। আদনান সাহেব বসা থেকে উঠে দাঁড়ালেন, আর কিছু না বলেই সে চলে যায় নিজের ঘরে। অপরিচিত লোকেরা আদনান সাহেবের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। নেহা জানতে চায় তারা কে। আমরা ক্রাইম ব্রাঞ্চ থেকে এসেছি। কততম ব্যাচ? 37। জুনিয়র পার্সন। কথাটা বলেই নেহা মুচকি হাসল। নেহার এমন হাসির রহস্যজনক অনেক কিছুই আছে। কেন নেহা হাসল সেটা কেবলমাত্র নেহাই জানে। নেহা ওর বাবার রুমে যায়। আদনান সাহেব তার মেয়েকে দেখে বলে, কিছু বলবি? বাবা, নতুন একটা কাজের লোক আসবে, আর তাকে আমার জন্যই আনবো। মানে সে কেবল আমার অর্ডার মতোই চলবে। তোর প্রয়োজন হলে নিয়ে আয়। ওকে। নেহা আবিরের কথা ভেবে কি ময়লা দেখতে কাপড়, ঠিকঠাক মতো কথা বলতে পারে না, আবার সে নাকি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে। এটা হাস্যকর ছাড়া আর কিছুই না। এদিকে আবির এসি কেবিনে শুয়ে আছে। বেডের দক্ষিণ দিকের ওয়ালে একটা ওয়াল টিভি রাখা। আবির টিভি দেখছিল। ও থেমে যায়। একটা নিউজ চ্যানেলে যেয়ে ও থেমে যায়। সেখানে খবর পড়া হচ্ছে। বিখ্যাত সাংবাদিক ও লেখক আদনান সাহেবের লেখা দ্য কিং অফ ইউনিভার্স বইয়ে যে হিংস্র মানবের কথা হয়েছিল সেই শহরে এসেছে, আর আসার সময় সে নিজেই জানিয়েছে এই প্রশাসনের কাছে। বইটির সব কপি কালেক্ট করে ক্রাইম ব্রাঞ্চ পুড়িয়ে ফেলেছিল। রিয়েল কপিটি আছে একজনের কাছে, আর তিনি হলেন আদনান হাসান। তিনি বইটির শেষ পাতায় লিখেছেন, নিলয় আসবে। সে একাই আসবে নতুন শহরে। সে আসবে সব কিছু ধ্বংস করতে। সে আসবে শহরটাকে নিজের করতে। তবে কি আদনান হাসানের কথাটা সত্য হলো? কেন সে এই শহরে এসেছে? কি চায় সে? তবে কি সে ধ্বংস করতে এসেছে? রিপোর্টারের কথাগুলো আবিরের বেশ মনোযোগ দিয়ে শুনল। সে টিভি অফ করে দেয়। আগের থেকে নিজেকে অনেকটা সুস্থ মনে হচ্ছে ওর। হাত নাড়াতে পারছে। মাথার ব্যথাটাও আর নেই বললেই চলে। সে স্নেহার কথা ভাবছে। বড়লোক বাড়ির মেয়ে। আবির নিজেকে কিভাবে প্রেজেন্টেশন করবে সেটাই ভাবছে। এই যে ওঠ, আর কত ঘুমাবি?
আবির চমকে উঠে চোখ মেলে তাকায়। পাশে তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে আছে, কিন্তু আবির অবাক হয়, কারণ আবিরকে নেহা তুই করে বলছে। আবির থতমত হয়ে প্রশ্ন করে, আমাকে তুই করে কেন বলছেন? তো তোকে কি আপনি করে বলবো? আমার বাসায় আমার জন্য কাজ করবি, কাজের লোকদের তুই করেই বলি আমি, বুঝছিস? আবির প্রথমে কথাগুলো হজম করতে না পারলেও নিজেকে স্বাভাবিক রেখে কথাগুলো চুপচাপ শুনল। সে মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। আবির বেডে বসে আছে। নেহা একটা ব্যাগ থেকে কয়েকটা নতুন কাপড় বের করে ছুঁড়ে মারল আবিরের মুখের উপরে। আবির চুপচাপ বসে আছে। নেহা বলল, নে এগুলো পরবি, তোর গায়ে যে ময়লা শার্ট সেটা দেখলে আমার বাড়ির দারোয়ানও তোকে ভিতরে প্রবেশ করতে দেবে না, তাড়াতাড়ি চেঞ্জ কর। নেহা কথাটা বলে কেবিন থেকে বের হয়। আবির কাপড়গুলো হাতে তুলে নিল। কিছুক্ষণ নতুন কেনা কাপড়গুলো দিকে তাকিয়ে থেকেও তারপর চেঞ্জ করে সেগুলো থেকে একটা শার্ট আর একটা প্যান্ট পরে নিল। আবির এখন অনেকটাই সুস্থ। সে প্রস্তুত নেহার সাথে তাদের বাড়ি যেতে। নেহা গাড়ি চালাচ্ছে, আবির বসে আছে। নেহার মাথায় আবিরকে নিয়ে মজার একটা প্ল্যান চলে আসলো। সে গাড়ি স্পিড তুলে রাস্তার উপরে আঁকাবাঁকা করে গাড়ি চালাচ্ছিল। আবির এটা দেখে ভয়ে চিৎকার করে ওঠে। আবির চিৎকার করে বলতে থাকে, আপনি এইভাবে কেন গাড়ি চালাচ্ছেন? আমার অনেক ভয় হচ্ছে। চুপ থাক, 2 টাকার বেতনের ছেলে। আমার ইচ্ছা, আমি যেভাবে খুশি গাড়ি চালাবো, তুই সবটা সহ্য করবি। দেখুন নেহা, নেহা ম্যাম বল, ভুলে যাস না তুই আমার চাকর আর আমার কাজের লোক। নেহা এইভাবেই গাড়ি চালাতে থাকে। একটা সময় আবিরকে নিয়ে সে বাড়ি পৌঁছায়। নেহা জানে আবির কখনোই গাড়ি চালাতে পারবে না। পারবেই কি করে? সে কখনো গাড়িতে উঠেছে কিনা সন্দেহ। আবির গাড়ি থেকে নামে। নেহা ভিতর থেকে বলে, এই ছেলে, আমার গাড়ির দরজা খুলে দে, আমি বের হব। জি আচ্ছা। নেহা গাড়ি থেকে বের হয়। আবিরকে দেখে বলে, শোন, তোকে মাসে 20,000 টাকার বেতন দেবো, চলবে তো? হুম। জানি তো, কখনো একসাথে 20,000 টাকা চোখে দেখেছিস? আর তোর ফোন নাম্বার দে, আমি ফোন দিলেই তুই চলে আসবি। 1 মিনিট, 20,000 টাকা চোখেই দেখিসনি তো ফোন থাকবে কি করে তোর কাছে? নে ধর, আমার কাছে এমনিতেই অনেকগুলো ফোন পড়ে আছে। কথাটা বলেই নেহা ব্যাগ থেকে একটা ফোন বের করে নিচে ফেলে দেয়। আবিরকে ইশারা করে নিচে থেকে তুলতে বলে। আবির চুপচাপ হয়ে ফোনটা তুলতে যাবে, তখনই নেহা আরও সামনে এসে পা দিয়ে এগিয়ে দেয় ফোনটা কাছাকাছি। নেহা আরও একটা ফোন বের করে সাথে সাথে কয়েকটা ছবি তুলে রাখে। আবির সোজা হয়ে দাঁড়ায়। গেটের দিকে তাকা, দারোয়ানের দিকে দেখ, তোর থেকে দারোয়ানের পোশাকের দাম অনেক বেশি। শালা গাওয়া খ্যাত। নেহা, নেহার সাথে সাথেই আবিরের গালে চড় বসিয়ে দেয়। আবির গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। মনে মনে বলে, সে কোথায় যেতে চেয়েছিল আর কোথায় এসে পড়ল। তবে ভালোই হয়েছে, মাসিক বেতন আর থাকা খাওয়া তো হবে, এটাই বা আর কম কিসের। নেহা চড় দিয়ে বলে, চটটা মেরেছি আমাকে নাম ধরে ডাকার জন্য, আগে ম্যাম বলবি, বুঝছিস? জি ম্যাম। আয় আমার সাথে। ম্যাম, একটা অনুরোধ রাখবেন? আসতে না আসতেই অমনি মিনতি শুরু। কি কি অনুরোধ বল? ভার্সিটিতে যেতে দিবেন, তবে সেখানে সবার সামনে আমি যে আপনার বাড়ির কাজের লোক সেটা বুঝতে দিবেন না, প্লিজ। ও এইটা, আচ্ছা ঠিক আছে। এমনিতেই যদি ভার্সিটিতে গিয়ে তোর সাথে কথা বলি তাহলে আমারই লেভেল কমে যাবে, লোকজন হাসাহাসি করবে। এর থেকে ভালো তুই তোর মতোই থাকবি আর আমি আমার মতো। আচ্ছা ম্যাম। নেহা আগে আর আবির পিছনে হাঁটছে। বিশাল বাড়িতে প্রবেশ করে আবির। বাড়িতে সবাই তখনই খাবার খেতে বসেছে। নেহার সাথে নতুন ইয়াং দেখতে ছেলেটাকে দেখে সবাই প্রশ্ন করে, কে ও? আমার কাজের লোক, সে আমার জন্যই কাজ করবে বাড়িতে, গ্রাম থেকে এসেছে তাই নিয়ে এলাম।
উপস্থিত থাকা ছেলে মেয়ে সবাই আবিরকে দেখে হাসাহাসি করছে। নেহার কাজিন মিথিলা তো বলেই ফেলেছে, এই চান্দু এখানে থাকবে? ইয়া, কি দেখতে লাগছে। আবির মাথা নিচু করে নেয়। নেহা ওদের সাথে হাসাহাসিতে যোগ দেয়। নেহা মনে মনে বলে, আমার সরি গ্রহণ করবি না তুই, তাই না? দেখ এবার কেমন লাগে। আবিরকে একটা পিচ্চি মেয়ে রুম দেখিয়ে দেয়। পিচ্চি মেয়েটা দেখতে বেশ মিষ্টি, তবে নেহাদের বাড়িতে কাজ করে। আবির যখনই ওর ঘরের দিকে যাবে ঠিক তখনই টিভিতে দেখতে পায় সকালে সেই সাংবাদিক মানে নেহার আব্বুর ছবি দেখছিল আবির। সেই ব্যক্তি মিডিয়ার সামনে এসে কি যেন বলছে। নিলয় এই শহরে আসবে, আমি কিভাবে জানবো সে কোথায়? কেন আপনারা প্রশ্ন করছেন? আমি তো কেবল নিলয়ের সম্পর্কে লিখেছিলাম যে কিনা একটা কোম্পানির মালিকের থেকে ক্ষমতা কেড়ে নিতে সেই কোম্পানিকে ধ্বংস করে। এর কারণ নিলয় চায় ক্ষমতা। নিলয় কারো অর্ডার শুনতে চায় না, সে চায় তার অর্ডার সবাই মানুক। এই জন্য সে ক্ষমতা আর দুনিয়া চাওয়ার জন্য মানুষকে মেরেছে। আশা করি আপনারা আর আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করবেন না প্লিজ। মিডিয়া থেকে আদনান সাহেব চলে আসলেন। খাবার টেবিলে নেহার বড় চাচা সাফিক সাহেব বললেন, নিলয় তাহলে এখন কোথায়? সামিয়া নামে একটা মেয়ে প্রশ্ন করল। সাফিক সাহেব থামলেন। তিনি আর জানালেন না, কারণ সব কিছু জানে নেহার আব্বু আদনান সাহেব। আবির কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। নেহা এটা খেয়াল করে, আবিরকে অপমান করে বলে, এই ক্যাবলাকান্ত, এসব কি শুনিস তুই? বুঝিস এসব? যা ঘরে যা। আবারও সবাই হাসতে থাকে। আবির পিচ্চি মেয়েটার সাথে নিজের ঘরে আসলো। ব্যাগটা বিছানার উপরে রেখে রুমের চারিপাশে দেখছে। পিচ্চি মেয়েটা বলে, ভাইজান, এভাবে কি দেখতেছেন? এখানে সব ঘর অনেক সুন্দর আছে, সুন্দর কইরা রাখতে হয়, না হইলে বাড়ির মালিকেরা মায়েরা কাম থাইকা বাইর করে দেবে। বুঝলাম। তোর নাম কি? পড়ি। পরি? বাহ, বেশ সুন্দর নাম তো। কে রাখছিল এই নাম? আমার আপা রাখছে। তোর আপার নাম কি? মিষ্টি। বাহ, একজনের নাম মিষ্টি আর একজনের নাম পরি, মিষ্টি পরি। আপনার নাম কি? আবির, গ্রাম থেকে এসেছি, এখানে নতুন, তোর ম্যামের কাজের লোক হিসাবে। আচ্ছা, এখন আমি যাইগা, আপনার আহনের সময় হয়ে গেছে। আপা জানে না আমি এইখানে কাম করি, আপা জানলে আমাকে মাইর দিবে। পরি দৌড়ে চলে গেল। আবির পরি চলে যাওয়া দিকে তাকিয়ে আছে। পরি এই বাড়িতে কাজ করে, অথচ ওর আপা জানে না। এটা কিভাবে সম্ভব? কি করে ওর আপা? জানতে হবে। আবির মনে মনে কথাগুলো বলে আবির বিছানায় বসে এক এক করে ব্যাগ থেকে বইগুলো আর কাপড়গুলো বের করতে থাকে। শক্ত একটা জিনিসের উপরে হাত আটকে যায় আবিরের। এটা আবিরের প্রিয় জিনিস, সেটা আর ব্যাগ থেকে বের করেনি। কাপড়গুলো আর ব্যাগটা দিয়ে সেটাকে ঢেকে নিল, চেন আটকে দিল। ব্যাগটা বিছানার উপরে রেখে দিয়ে বাহিরে বের হয়। ততক্ষণে সবার খাবার খাওয়া শেষ। সোফাতে সবাই বসে আছে। সামিয়া, নেহা, মাহি, হৃদয়, সুজন আর শিপন। হৃদয় সবার থেকে একটু বয়সে বড়। আবিরকে দেখেও ডাক দেয়, এই ফকিন্নি, এইদিকে আয়। জি ভাই। আমার কাঁধে খুব ব্যথা করছে, একটু টিপে দে। আবির নেহার দিকে তাকায়। নেহা ফোন চাপতে ব্যস্ত। হৃদয় আবার আবিরকে বলে। আবির তখনও দাঁড়িয়ে আছে স্থির হয়ে। আবির আবারও নেহার দিকে তাকায়। নেহার এদিকে কোনো খেয়ালই নেই। হৃদয় বসা থেকে উঠে দাঁড়িয়ে আবিরের কাছে এসে কষে একটা চড় দিয়ে বলে, কুত্তার বাচ্চা, তোকে ডাকছি আর তুই ভাব নিয়ে দাঁড়িয়ে আছিস? তোর ভাব তোর পিছনে পুড়ে দেব সালা। সবাই তখন আবিরের দিকে তাকায়। নেহা অবাক হয়। কি হয়েছে রিয়দ?
হারামিকে ডাকছি, বলছে আমার কাঁধে ব্যথা করছে, একটু টিপে দে। শালা এভাবেই দাঁড়িয়ে আছে, কথাও বলছে না। ওই ফকিরের ছেলে, তুই ভাবনিস তোকে না ডেকেছিল, যাস নাই কেন? কথা বলিস না কেন? মেরে তোকে ফুটে রাখবো, বুঝলি? আমি ম্যামের জন্য বাড়িতে এসেছি, আর ম্যাম কোনো অর্ডার না করা অবধি আমি কোনো কাজ করব না। উনি যদি বলে আপনার কাঁধ টিপে দিতে, তাহলে এখনই দিব। উনি না বলা অবধি কিছুই করব না। নেহা অবাক হয়। আবির এমন কিছু বলবে সে কখনোই আশা করেনি, তবে হৃদয় রেগে যায়। আবিরের কলার টেনে ধরে। আবির আস্তে করে কলার ছাড়িয়ে বলে, দয়া করে আমার জামার কলার ধরবেন না, আর ভুলেও আমার পিতা আর মাতাকে নিয়ে গালি দিবেন না। তোর থেকে আমাকে ভদ্রতা শিখতে হবে? ওই কুত্তের বাচ্চা, আমরা টাকা দিই বলে তুই খেতে পারবি, আমরা আছি বলে তুই থাকতে পারবি, আর তোর থেকে আমাকে কথা শিখতে হবে? তুই চা বানাতে পারিস? জি পারি। তাহলে চা বানিয়ে নিয়ে আয়। আবির চা নিয়ে আসে। এসে দেখে নেহাদের সাথে ওর কাজিনরা আরও নতুন নতুন কয়েকটা ছেলে মেয়ে এসে বসেছে। নেহার দিকে একটা ছেলে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির সেটা ভালো করে লক্ষ্য করে। আর ছেলেটার নাম হলো জিসান। জিসান নেহাকে পছন্দ করে, আর নেহার আড়ালে সে নেহার দিকে তাকিয়ে থাকে। সম্পর্কে নেহা আর জিসান বন্ধু। শুধু জিসান নয়, সাথে এসেছে জারিন, তমাল আর মামুন। এখানে নেহা আর নেহার কাজিন মিথিলা, জারিন, জিসান, তামাল আর মামুন একই ক্লাসে পড়ে। এর জন্যই নেহাদের বাড়িতে সবার যাতায়াত। আবির সোফার সামনে থাকা টেবিলের উপরে চায়ের কাপগুলো রাখে। তমাল বলে, কে নেহা, তো বাড়িতে এই নতুন পেড়া আমদানি কবে থেকে হলো? এটা কে? নেহার কাজের লোক, স্পেশালি কাজের লোক। তিনি আবার নেহার কথা ছাড়া কারো কথা শোনেন না। তাই নাকি? ওকে গোহানি, ম্যাক কপি, ফল অল অফ আস। এই শয়তান, দেখতে পাচ্ছিস না ওর গায়ে কেমন ধরনের পোশাক? কাজ করে বেড়াই, সে কি তোর ইংরেজি বুঝবে? কোথায় কি বলতে হয় শিখিসনি? ঠিক বলেছিস। সে ঠিকভাবে শুদ্ধ করে কথাই তো বলতে পারে না, আর সে বুঝবে ইংলিশ? মিথিলা কথা বলে হাসতে থাকে। মিথিলার সাথে বাকিরাও সবাই হাসতে থাকে। আবির মাথা নিচু করে নিল। হৃদয় পাশ থেকে বলে, তোদের কফি আর খাওয়া হয়েছে। সে আর কখনোই তোদের জন্য কফি বানাতে যাবে না, সে নেহার কথা মতোই চলবে। তাই? নেহা, তাহলে তুই বল কফি আনতে। আবির যা কফি করে আন। বাপ রে, কাজের লোকের নামটা কি জোশ! প্রেমে পড়ার মতো নাম। আহা, দে, তোদের বাড়িতে একটা মেয়ে কাজ করে, কি যেন নাম? রাহি। ওর নামও তো জোশ। আবিরের সাথে দেখ প্রেম করিয়ে দিতে পারিস কিনা। আহা, সেই রোম্যান্টিক হবে ব্যাপারটা। নেহার কথা শুনে সবাই বসে থেকে জোরে জোরে হাসতে লাগলো। আবিরকে নিয়ে এরা সবাই মজা করছে। আবির সবার দিকে একবার করে তাকায়, কিছু না বলে রান্নাঘরে চলে আসে। কয়েক মিনিট পর সেখান থেকে জিসান এসে আবিরকে ডাক দিয়ে বলে, একটা কাজ করে দিবি? কি কাজ? তোর নেহা আপুকে এই চিঠিটা দিবি। এটাতে নাম লেখা নেই, সে যেন পড়ে বুঝতে পারে আমি দিয়েছি। নে চিঠিটা ধর, আর এই নে 1000 টাকা। জিসান আবিরের পকেটে টাকা আর চিঠি দিয়ে যায়। আবির সবার জন্য কফি বানিয়ে আনে। টেবিলে কাত হয়ে কফি রাখতে যাবে, তখনই চিঠিটা পড়ে যায়। জিসান দেখে ওটা, আবিরকে তাড়াতাড়ি করে ওঠাতে বলে। আবির যখন ওঠাতে যাবে, তখনই আবির সোফার সামনে রাখা টেবিলের উপরে কফি ট্রেটা রাখে। ঠিক সেই সময় ওর পকেট থেকে জিসানের দেওয়া কাগজটা পড়ে যায়। জিসান সেটা দেখতে পায়। আবিরের দিকে তাকিয়ে জোরে ডাক দিয়ে ওঠে, আবির, তোর পকেট থেকে একটা কাগজ পড়লো, দেখি কি ওটা। আবির কিছুটা অবাক দৃষ্টিতে তাকায় জিসানের দিকে। জিসানের এমন জোরে কথা বলা শুনে সবাই চুপ হয়ে আবিরের দিকে তাকালো। সবাই দেখলো আবিরের হাতে একটা সাদা কাগজ। আবির মাথা নিচু করে নিল। জিসান বলল, কি হলো?
কাগজটা দে দেখি কিসের কাগজ, তোর পকেট থেকে পড়লো। আবির সবার দিকে একবার করে তাকায়। আবিরের দিকে কৌতূহলী দৃষ্টিতে চেয়ে আছে। আবির বলে, এটা কাগজ। সেই তো জানি, কিন্তু কিসের কাগজ? আমি জানি না। তাহলে ওভাবে কেন দাঁড়িয়ে আছিস? দেখা কিসের কাগজ। আসলে আমাকে। কই দেখা তো কাগজে কি আছে, দে আমার কাছে। জিসান বসা থেকে উঠে আবিরের কাছে আসে। আবিরকে জিসান কিছু না বলতে দিয়ে থামিয়ে দেয়। এরপর আবিরের কাছে এসে হাত থেকে কাগজটা নিয়ে নিল। আবির পাশে দাঁড়িয়ে জিসান কাগজের ভাঁজ খুলল। জিসান সবাইকে বলে, কাগজে কিছু লেখা আছে। জোরে পড়, আমরা শুনবো। না থাক, পড়বো না। কেন? আমি চাই না নেহা অপমানিত হোক। মানে কিসের অপমান? আবিরের দিকে একটু ঘুরে তাকায় জিসান। আবির তখনও জানে না কি হতে যাচ্ছে, কিন্তু জিসানের তাকানোর ধরন আর মুচকি হাসিটা আবিরকে ভয় পাইয়ে দিয়েছে। আবিরের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে জিসান বলল, কিসের অপমান? সামান্য একটা কাজের ছেলে তোকে ভালোবাসি বলুক, সেটা কি অপমান নয়? সামান্য একটা কাজের ছেলে তোকে কাগজে লিখে প্রপোজ করুক, এটা কি অপমান না? তোর ডিমান্ড কমে গেছে নেহা। মানে কি? ঠিক করে বল, তুই কি সব বলছিস? আচ্ছা, আমি লেখাগুলো তোদেরকে পড়িয়ে শোনাই। জিসান কাগজে থাকা লেখাগুলো জোরে জোরে পড়তে থাকে। নেহা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে নিয়ে থাকতে চাই ছোট্ট একটা ভাঙা ঘরে। সেখানে থাকবে বিশাল ভালোবাসা, 2 বেলা খেতে পাওয়ার আনন্দ আর একে অপরের প্রতি বিশ্বাস। তুমি কি আমার বউ হবে? জিসান লেখাগুলো পড়ে থামে। নেহা বসা থেকে উঠে দাঁড়িয়েছে। নেহার ফর্সা মুখটা রাগের আভায় লাল হয়ে গেছে। নেহা আবিরের সামনে আসলো। আবিরের মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে গায়ে যতটা জোর ছিল নেহার, ততটা জোরে আবিরের বাঁ গালে চর বসিয়ে দেয়। আবিরের মুখে নেহার চরের দাগ বসে যায়। আবির কারোর দিকে তাকায় না, সে মাথা নিচু করে আছে। নেহা জোরে জোরে বলতে থাকে, শালা হারামি, তোকে রাস্তা থেকে তুলে এনে বাড়িতে থাকতে দিলাম, আমার কাজের লোক বানালাম, সেই তুই তোর ছ্যাঁচড়া জাতটাকে চেনালি। কান ধর, কান ধর বলছি। নেহা চিৎকার করে আবিরকে কথাগুলো বলল। আবির সামনে বসা জিসানের দিকে তাকালো। জিসান হৃদয়ের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আবিরের আর বুঝতে বাকি রইল না যে সে এটা প্ল্যান করেই করেছে, যার মূল্য ছিল হৃদয়ান জিসানের। আসলেই সত্য। আবির যখন কফি বানাতে যায় তখন হৃদয় জিসানকে ইশারা করে ডাক দিয়েছিল। জিসান হৃদয় ভাইয়ার কাছে এসে বলে, কি হয়েছে ভাইয়া? শোন জিসান, তুই এই কাগজটা আবিরের পকেটে কোনো রকমে গুঁজে দিয়ে আসবি, আর যা যা বলে দিচ্ছি তুই আবিরকে সেইগুলোই বলবি। এরপর যখন আবির আমাদের সামনে কফি নিয়ে আসবে তখনই যেভাবে হোক ওর পকেট থেকে কাগজটা নিয়ে কি লেখা সেটা পড়বি। ব্যাস, বাকিটা তোর মতো অভিনয় করে যাবি। জিসান হৃদয় ভাইয়ার কথা মতো কাজ করে, আর এই কাজের জন্য আবির ফেঁসে যায়। জিসান আর হৃদয় এইসব ভেবে হাসছে, আর আবির সেটা দেখে নিল। নেহা আবিরের গালে আরেকটা চড় দিতে যাবে, তার আগেই নেহা নিজেই থেমে গেল। নেহা হাত নামিয়ে বলে, তোর মতো একটা ছোট লোক ছেলের গায়ে হাত দিতেও আমার বমি আসছে। আমার সামনে থেকে চলে যা, না হলে তোকে আমি কি করব আমি নিজেই জানি না। নেহা, তোর কাজের লোক তোকে প্রপোজ করছে, রাজি হয়ে যা ভাই, তুইও কাজ করবি ওর সাথে। সুখের সংসার তোদের, আহা, ভাবতেই খুশি খুশি লাগছে। তোরা থামবি নাকি তোদেরকেও বেরিয়ে যেতে বলবো? ওই কুত্তা, সামনে থেকে যা বলছি, দূর হ চোখের সামনে থেকে। নেহার কথাগুলো শুনে আবির আর দাঁড়ালো না। নিজের রুমে এসে দরজা আটকে দিয়ে বিছানায় বসে গালে একটা হাত দিল। গালের এক পাশটা ব্যথা হয়ে গেছে, এত জোরে চড় মেরেছে যে আঙুলগুলো দাগ বসে গেছে। গালে হাত দিয়ে সে রুমে থাকা আয়নাটার দিকে তাকায়। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শুনে আবির দরজা খুলে দিল। তাকিয়ে দেখে পিচ্চিমে পড়ি এসে দাঁড়িয়ে আছে।
হাতে কিছু একটা আছে। দেখি ভাইজান, সামনে থাইকা সইরা যান আর বিছানায় যাইয়া বইসা পড়েন। আমার হাতে গরম ভাত আছে, কাপড়ে বাঁধা। এইটার ছ্যাঁকা আপনার গালে দিলে আপনার এখনই ঠিক হইয়া যাইবেন। পরীর এমন কেয়ারিং কথা শুনে আবির অবাক হয়, তবে কোনো কথা বলে না। আবির বিছানায় এসে বসে। পরী আবিরের গালে গরম ভাপের ছ্যাঁক দিতে থাকে। আবির বলে, তুই না বাড়িতে যাবি কইলি, তোর আপা আসছে? আপা এখনো আসে নাই, আর আমার বাড়ি বেশি দূরও না, 5 মিনিট লাগে দৌড়ে যাইতে। আপা কখন আইব কোনো গ্যারান্টি নাই। সে আইসা বিছানায় শুইয়া ঘুমাইয়া যায়, আমি ডাইকা খাবার দিই। তোর আপু কি করে? জানি না তো ভাইজান, কখনো খুব সকালে চইলা যায়, বাড়িতে আসে দুপুরের দিকা, আবার যাই সন্ধ্যায় আসে, আবার একটু রাত হইলা চইলা যায়, শেষ রাতে বাসায় আসে। তোর বাড়িতে আর কে কে থাকে? আমি, আপা আর মা থাকি। মা তো বিছানায় পড়ে আছে, বুকে কি জানি হয়েছে। ডাক্তার কইছে মেলা টাকা লাগলো, ভালো হইব না। তবে বাঁচানোর লাইগা প্রতিদিন মেলা টাইকার ওষুধ আনতে হইব। ও, বাড়িতে তুই সব কাজ করিস? হ, আপা আইসা শুইয়া থাকে, মুখটা সব সময় কেমন খাইরাপ কইরা রাখে, দেখলে মায়া হয়। তোর আপা এখানে আসে না? না, আপা এইখানে 1 বছর ধরে আসে না। আমারে নেহা ম্যাম আনছিল, এরপর আপা কয়েকদিন দেখা করতে আসছিল। তারপর একদিন আমি দেখি আপা এইখান থেকে কাঁদতে কাঁদতে বের হইয়া যাইতেছে, আর গায়ের কাপড়গুলো এলোমেলো আর ছেঁড়া ছিল। আপা অনেক কাঁদছিল, জিজ্ঞাসা করেছিলাম কি হয়েছে, আপা কোনো কথা বলেনি। সেই থেকে আমার লগে তেমন কথাই বলে না। আবির আয়নার ভিতরে তাকায়। ওর মুখে হওয়া লাল আভাটা চড়ের জন্য এখন প্রায় কমে এসেছে। পরী আবিরকে বলে, আচ্ছা আর লাগবে না। তুই জানিস কিভাবে আমার গালে চড় মারছে? আমি আয়শা দেখি এমন করেছে ওর আপনার লগে। আর হৃদয় স্যার আছে না, লোকটা অনেক খারাপ। আমার মিছি মিছি কাছে ডাইকা কোলে বসা গালে হাত দেয়। আমার অনেক খারাপ লাগে, ইচ্ছে করে স্যারের নাকে খুশি মাইরা দিই, কান্নাও পাই আমার। লোকটার থাইকা দূরে থাকবেন, আপনারে দেখা অনেক ভালো লাগছে। আপনি কেমন যেন দেখলে মায়া চলে আসে। আপনার কেউ নেই? আমি একা, মা বাবা নাই। আচ্ছা, এখন জায়গা কাম করতে হইব। পরী চলে যায়। আবির বসা থেকে উঠে আয়নার সামনে এসে দাঁড়ালো। আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে আবির মুচকি হেসে বলল, আমাকে দেখে মায়া লাগে, সত্যি আমি ইনোসেন্ট দেখতে। আবির বাহিরে আসে। আদনান সাহেব এসেছেন। আদনান সাহেবের সামনে চা নিয়ে যায় আবির। আদনান সাহেব অবাক হয়। আবিরকে তো চা আনার কথাই বলেননি, তবুও আবির চা আনলো। আবিরের দিকে তাকায় আদনান সাহেব। ঠিক সেই সময় কতগুলো ক্রাইম ব্রাঞ্চের পুলিশ আর প্রেস কনফারেন্সের লোক আসলো। আবির পাশে দাঁড়িয়ে আছে। বাড়ির সবাই আবার একসাথে হলেন। প্রেস কমিউনিটির একজন লোক বলল, স্যার, নিলয় সম্পর্কে আমাদের কিছু তথ্য দিন। বইটা তো তেমন পড়তে পারিনি, আপনি নিলয় সম্পর্কে কিছু বলুন প্লিজ। নিলয় সম্পর্কে বলা যাবে না। তাহলে ভেবে নিব নীল এই শহরে আসার পিছনে আপনার হাত আছে। সাংবাদিকের কথা শুনে আদনান সাহেব মুচকি হাসলেন। আদনান সাহেব সোফায় বসে চা হাতে নিয়ে চুমুক দিলেন। ব্যাগ থেকে বই বের করে বলা শুরু করলেন। নিলয় কোনো গ্যাং না, সে একাই একটা রক স্টার। নিলয়ের মা তার স্বামীকে মেরে চলে যায় অন্য কোথাও। সেখানে থাকার সময় নিলয়ের জন্ম হয়। নিলয়ের মা অনেক কষ্ট করে নিলয়কে বড় করেছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে নিলয়ের মা ক্যান্সারে রোগে মারা যায়। মারা যাওয়ার কারণ ছিল তাদের কাছে চিকিৎসার জন্য কোনো টাকা ছিল না। নিলয়ের মা রক্তবমিও করত, আর নিলয় সেটা রোজ আড়াল থেকে দেখত। নিলয় সবার কাছে টাকা চাইত, কিন্তু নিলয়কে মেরে সবাই তাড়িয়ে দিতে থাকে। একদিন নিলয় বাড়িতে এসে দেখে ওর মা কাশছে, আর সেখান থেকে রক্ত বের হচ্ছে।
নিলয় পানির গ্লাস হাতে দেয়, কিন্তু ওর মা বাছার জন্য ডাক্তার বলতে থাকে। নিলয় বাড়ি থেকে বের হয়, দৌড়ে ডাক্তারের কাছে যায় ও। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল সেদিন। ডাক্তারের ঘর ফাঁকাই ছিল। নিলয় যখন ডাক্তারের কাছে যায় তখন দেখে ডাক্তার তার নার্সের সাথে অন্তরঙ্গ করতে ব্যস্ত। কিন্তু নিলয় সামনে আসে, ডাক্তার বলে ডেকে ওঠে। দুজন ঠিকঠাক হয়ে নিলয়ের দিকে তাকায়। নিলয়কে গালি দিয়ে বলে, এই শালা বাল, তুই এখানে কেন? কুত্তার বাচ্চা, বের হ। ডাক্তার সাহেব, আমার সাথে চলুন। আমার মায়ের কি হয়েছে? তোর মাকে তুই দেখ, তুই যা এখান থেকে, আমি ব্যস্ত আছি। চলুন না আমার সাথে, আমার মা মরে যাবে। চুপ থাক, তোর মা মরলে মরবে, তাতে আমার কি? যা ভাগ শালা। নিলয়কে ওই ডাক্তার লাথি মেরে বের করে দেয়। এরপর দরজা আটকে দিয়ে নিলয়কে বাহিরে ফেলে দিল। নিলয় মাটি থেকে উঠে দৌড়ে ওর মায়ের কাছে আসে। ওর মা বিছানা থেকে নিচে মাটিতে পড়ে আছে, রক্তে ওনার গা ভিজে গিয়েছে। নিলয় ওর মাকে বলে, মা, তোর কিছু হবে না, আমি এসে গেছি, চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। নিলয় বাপ, তুই ছোট, আমাকে কিভাবে নিবি? মা, তোর ভয় নেই, তোর ছেলের গায়ে অনেক শক্তি, তোকে কোলে করে নিয়ে যাবে। সারা রাত দিনে একবার খেতে পারিস আর শক্তি হবে তোর গায়ে? হ্যাঁ মা, অনেক শক্তি। সন্তানের কাছে মা কখনো ভারী হয় না। তুই চল মা আমার সাথে। নিলয় কোনো কথা শোনে না। নিলয় ওর মাকে কোলে নেয়। কোলে নিয়ে বাইরে আসতেই নিলয়ের মা জোরে জোরে কাশতে থাকে। কাশতে কাশতে নিলয়ের মা বলে, থাম বাবা, আমাকে এখানেই রাখ। নিলয়ের মাকে নিলয় একটা দেয়ারের সাথে হেলান দিয়ে রাখে। নিলয় জোরে জোরে ডাকতে থাকে সবাইকে। কেউ সাহায্য করতে আসেনি। নিলয়ের মা কাঁদতে কাঁদতে বলে, আজকে মরে যাচ্ছি টাকার অভাবে, কিন্তু তুই কখনো টাকার অভাবে মরবি না নিলয়। আমাকে কথা দে, তুই মরলে আর্মি হয়েই মরবি। আমাকে কথা দে, তুই অনেক হবি, বল। কথা দিলাম মা, এই দুনিয়াটা আমার করে নিব। তুই চল মা ডাক্তারের কাছে, তোর কিছু হবে না। নিলয় কথাটা বলে ওর মাকে আবারও কোলে তুলে নেয়। কোলে নিয়ে কয়েক পা হাঁটার পর নিলয় মা মা বলে চিৎকার দিয়ে ওঠে। কিন্তু নিলয়ের মা আর কোনো কথা বলে না। নিলয় ওর মায়ের দিকে তাকায়। ওর মা চোখ বন্ধ করে শুয়ে আছে নিলয়ের কোলে। নিলয় থেমে যায়। ওর মাকে রাস্তার এক পাশে রাখে। কয়েকবার মা বলে ডেকে উঠে সাড়া পায় না। তখনই বুঝতে পারে নিলয় ওর মা আর বেঁচে নেই। সে একাই ওর মায়ের দাফন করে। ওর মায়ের কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করে যে, মা, তোর কবরের মাটি ছুঁয়ে কসম নিলাম, আমি এই পুরো দুনিয়া আমার করে নিব। এক উপরওয়ালা ছাড়া আমাকে কেউ আটকাতে পারবে না। বাদশা হব আমি, আমি হয়ে দেখাবো। টাকার জন্য কষ্টে মরবো না। কসম মা তোর, আজ থেকে এই দুনিয়া আমার হতে যাচ্ছে। নিলয় কবরের কাছ থেকে চলে আসে, সোজা ওই ডাক্তারের কাছে যায়। ডাক্তার তখন ওর চেম্বারে বসেছিল। নিলয়কে দেখে ডাক্তার বলে, এ বাল, তুই এখানে কেন? বেটার ছেলে, যা এখান থেকে, আমি টাকা ছাড়া কাউকে দেখি না। নিলয় কোনো কথা বলে না। ওর কোমর থেকে ছোট্ট একটি হ্যান্ড ছড়িয়েছিল। নিলয় ধীর পায়ে ডাক্তারের দিকে এগিয়ে যায়। ডাক্তার নিলয়কে আরো গালি দিতে থাকে। নিলয় যখন ওর খুব কাছে যায় তখন ডাক্তার নিলয়ের গালে চড় বসিয়ে দেয়। নিলয় মুচকে হেসে বলে, হা হা, রক্তে যেখানে আনাগো না সেখানে সামান্য চর হিংস্রতাকে আরো হিংস্র করে দেওয়া ছাড়া আর কিছুই মারে না। তুই এভাবে কথা বলছিস কেন? হা হা, গ্যাং নিয়ে যে আসে সে গ্যাংস্টার, আর যে একা আসে সে নিলয় তার রক স্টার। নিলয় কথাটা শেষ করে কোমর থেকে ছুরি বের করে ডাক্তারের গলায় ঢুকিয়ে দেয়। ডান পাশ দিয়ে জোরে টান দেয়। গলা কেটে রক্ত ছিটকে বের হতে থাকে। কয়েক সেকেন্ড পর ডাক্তার মারা যায়। সেখানে থাকা কয়েকজন লোক নিলয়কে মারতে আসে। নিলয় পালায় না, কিন্তু সেখানকারই একটা ছোট্ট গ্যাংস্টার নিলয়ের সব কিছুই দেখেছিল।
সে তার দলের লোক ভাড়ানোর জন্য নিলয়কে তার গাড়িতে উঠিয়ে নেয়। গাড়িতে করে ওরা চলে আসে কিছুটা দূর। ওই গ্যাংস্টার মিজান নিলয়কে প্রশ্ন করে, নাম কি তোর? নিলয়। ডাক্তারকে সবার সামনে মারলি কেন? ডাক্তারকে যদি সবার সামনে না মারতাম তাহলে কেউ আমার নাম জানতে পারতো না। সবার সামনে মেরেছি যেন সবাই আমার নাম জানতে পারে। তুই তো দারুণ কথা বলেছিস। বলতো আমি তোকে কেন বাঁচালাম? আপনার নিজের জন্য। একজন খুনিকে কেউ এমনি এমনি বাঁচায় না, সে তার প্রয়োজনে বাঁচায়। তুই বেশ বুদ্ধিমান তো। তোর কথা বলার স্টাইল আমার পছন্দ হয়েছে। বল কি চাস? সারা দুনিয়া। মানে? এরপর নিলয় সে গ্যাংস্টারে যোগ দেয়। আস্তে আস্তে ছোট থাকা অবস্থায় সে হয়ে যায় ছোট গ্যাং লিডার। কিন্তু ওর প্রতিটা কাজেই সে কোনো গ্যাংস্টারের লোকদের নিয়ে যেত না, সে একাই থাকতো। এভাবে শুরু হয় নিলয়ের জীবন। তারপর আদনান সাহেব থামলেন। সবাই আদনান সাহেবের দিকে তাকিয়ে আছে। আদনান সাহেব আর কিছুই বললেন না। এতক্ষণ ওনার মুখ থেকে নিলয়ের কথা শুনছিল সবাই। নেহা প্রশ্ন করল, নিলয় কি আর বড় কোনো গ্যাংয়ের সাথে জয়েন করেছিল? এ ব্যাপারে পরে কোনো একদিন বলবো। আমার রেস্ট নিতে হবে, আসি। আদনান সাহেব ভিতরে চলে গেলেন। নেহা সোফাতে এসে বসল। নেহা কেন জানি না মস্তান নিলয়ের উপরে বেশি ইন্টারেস্টেড। সেও কিন্তু নিলয়কে খোঁজে, আর নিলয়কে খোঁজার একটা বিশাল কারণও আছে তার। কিন্তু নিলয়কে তো এই শহরে কেউ চেনে না, দেখেও নি। এমনকি তার বাবাও নিলয়কে দেখেনি। নিলয়কে তার লোক ছাড়া কেউ দেখেনি। আর যে দেখেছে কেবলমাত্র নিলয় নামটাই জানে। নিলয় তাহলে এখন কোথায় আছে? নেহা ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায়। আবিরও তার রুমে এসে বসে। বেশ ছোট ছোট দাড়ি, চুলগুলো সামান্য এলোমেলো, তবে পারফেক্ট আছে। কালকে থেকে ওর ভার্সিটি আছে। সে একাই চলে যাবে ভার্সিটিতে। আবির ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ঠিক তখনই বেশ জোরে জোরে গালি শুনতে পায় আবির। সবাই শোনো, আবির আমার কাজের লোক, তাই আমি তাকে প্রতিদিন বিশেষ একটি কাজের জন্য ছুটি দিয়ে দেবো। সে তার কাজ শেষ হলে এখানেই চলে আসবে। সো তাকে যেন কিছু না বলা হয়। আমি ভার্সিটি গেলাম। নেহা কথাগুলো বলে চলে যায়। আবির মনে মনে হাসে। যাক, কথা মতো নেহা ওকে ভার্সিটি যেতে দিচ্ছে। আবির রেডি হয়, বের হতে যাবে। তখনই ওর ঘরে পরি এসে ঢোকে। পিচ্চি মেয়েটার দিকে তাকিয়ে আবির খেয়াল করে পরির মুখটা অনেকটা শুকনো, গালে চড়ের দাগ আছে। তোর মুখ এমন শুকনো কেন? পরি কোনো কথা বলে না। সে আবিরের বিছানায় গিয়ে বসে। পিচ্চিটা নিচের দিকে তাকিয়ে বলল, ভাইজান, আপা অনেক অসুস্থ। কি হয়েছে? জানি না, আজকে মেলা রাত কইরা যখন বাসায় আসছে দেখলাম একটা গাড়ি থাইকা আপাকে বাড়ির সামনে ফেলাইয়া দিয়ে গেছে। মিষ্টি আপা সেইখানেই পইরা ছিল। আমি যাইয়া তাকে বাড়ি আনি। ওর নাকি সারা গায়ে ব্যথা। আপার কাছে একটা ব্যাগও ছিল, ব্যাগে অনেক টাকা দেখেছিলাম। ইচ্ছে করছিল টাকাটা একটু হাতে নেই, কিন্তু আমার মা কইছে আমার আপার থাইকা যেন টাকা না নেই, তাই হাত দিই না। আপা এখন অসুস্থ হইয়া বিছানায় পইরা আছে। ও, তোর মুখে দাগ কেন? হৃদয় সাই করেছে। সকালে আমারে ডাকছিল, ওনার ঘরে চা দিয়ে আইতেছে, আমারে ডাকে। আমি যাইয়া দেখা আমারে এসে চর মারে। রাগে সারা গায়ের লোম দাঁড়িয়ে যায় আবিরের। পায়ের উপরে হাত দিয়ে কয়েকবার কিল দিল আস্তে করে। আবির পরির দিকে তাকায়। পরি কাঁদছে না, তবে মন খারাপ করে বসে আছে। আবির পরিকে বলে, চিন্তা করিস না, হৃদয়কে একদিন আমি আর তুই মিলে অনেক মারবো। ওর সাথে তুমি পারবে? পারবো না কেন? উনি অনেক খারাপ লোক, তুমি তো ভালো লোক। আমাকে তোর ভালো লোক মনে হয়? হ্যাঁ, অনেক ভালো লোক তুমি। আর খারাপদের সাথে ভালো লোকেরা পারে না। আবির হাসতে থাকে।
আবারও নিজে আয়নার সামনে দেখতে শুরু করলো। মনে মনে প্রশ্ন করে নিজেকেই, আমি কি দেখতে আসলে ভালো মানুষ? কি জানি। কাঁধে পুরনো ছোট ব্যাগ, চোখে চশমা, ফুল হাতা শার্ট, তবে শার্টের হাতার কাপড় সব খুলে দেওয়া, কালো একটা প্যান্টের সাথে ফিতে স্যান্ডেল। ভদ্র ছেলেদের মতো ধীর পায়ে মাথা নিচু করে হেঁটে যাচ্ছে আবির। ভার্সিটিতে সে এর আগে কখনো আসেনি। হাঁটছে আর মাঝে মধ্যে সে চারিপাশে তাকাচ্ছে। নিজেকে কেমন যেন এলিয়েন মনে হচ্ছে ওর কাছে। সবার গায়ে আধুনিক পোশাক, সবাই অনেক স্মার্ট। কেউ কেউ ভার্সিটির মধ্যে স্টাইল দিয়ে সিগারেট খাচ্ছে, আবার কেউ বা মেয়েদের সাথে বেশ ঘনিষ্ঠভাবে আড্ডা দিচ্ছে। আবির হাঁটতে থাকে। হঠাৎ অনুভব করে ওর গায়ে কাগজের ডলা পাকিয়ে কে যেন সেটা গায়ের দিকে ছুঁড়ে মারছে। আবির পিছনের দিকে তাকায়, দেখে জিসান, তাওমাল, মামুন সহ আরও 2 জন, মোট 5 জন ছেলে দাঁড়িয়ে আছে আর কাগজ ছুঁড়ে মারছে জিসান, তমাল আর মামুন। আবির ওদের থেকে চোখ সরিয়ে সামনে ঘুরে চলে আসতে যাবে, তখনই ডাক দেয় জিসান, ওই চাকর এদিকে আয়। আবির দাঁড়িয়ে পড়ে। জিসান নাম ধরে ডাক দেয়। আবির সেদিকে যেতেই জিসান বলে, কিরে চান্দু, 2 বেলা খাস কাজ করে, কিন্তু তোর বডি অ্যাটিটিউড বাদশা রাজাদের মতো কেন? ভাই দেখেন, আমার সাথে আপনার কোনো শত্রুতা নেই, তাহলে কেন আমার সাথে এমন করছেন? জিসান আবিরের গালে চড় বসিয়ে দিল। আবির জিসানের মুখের দিকে তাকায়। জিসান বলল, নে চড় মারছি, এবার তো আমরা তোর শত্রু তাই না? শোন ভাই, এখানে এই ভার্সিটিতে এমন কেউ নেই যে এই জিসানের কথা মতো ওঠে না বসে না, সবাই আমার কথা শোনে। আমি এই ভার্সিটির নেতা, বাদশা, দ্য পাওয়ার অফ মাই ড্যাড, MLA আমার বাপ। কালকে নেহাদের বাড়িতে আমার কথা শুনিসনি? যদিও নেহা বলেছে তোকে সবার সামনে যেন কিছু না বলি, মানে ভার্সিটিতে যেন কিছু না বলা হয়। সমস্যা নাই, কিছু বলবো না। একটা কাজ করে দে, এই যে একটা মেয়ে যাচ্ছে, ভার্সিটির প্রিন্সিপালের মেয়ে, এর পিছনে যে জোরে থাবা দিবি, যা। আবির দাঁড়িয়ে থাকে। একবার আস্তে ধীরে হাঁটতে যাওয়া 4টে মেয়ের দিকে তাকালো আবির। জিসান এসে আবিরের শার্টের কলার টেনে ধরে। আবির জিসানের হাত ধরে বলে, ভাই একটা অনুরোধ, আমার কলার ধরবেন না, আমাকে প্লিজ আমার মতো থাকতে দিন। এহে, এটা তো নেহার বাড়ি না বুঝলি, এখানে আমার কথা শোনে সবাই, আমার কথা অনুযায়ী চলে। দেখতে চাস? ওই রামসাগর এদিকে আয়। একটা চিকনা গোছের ছেলেকে ডাক দেয় জিসান। ছেলেটা জিসানের সামনে আসে। জিসানের দিকে ভাতৃত্বের দৃষ্টিতে তাকায়। ছেলেটাকে বলে, নাম কি তোর? অভি। কোন ইয়ারে পড়িস? ফার্স্ট ইয়ার। আমাকে চিনিস? আপনার নাম জিসান, ভার্সিটির কমিটির নেতা আপনি? গুড, প্যান্ট খোল। আচ্ছা। অভিনামে ছেলেটি আচ্ছা বলে জিসানের দিকে এগিয়ে যেতে জিসানের প্যান্ট খুলে যায়। তখনই জিসান অভির গালে চড় দিয়ে বলে, সালামা, তোকে আমার প্যান্ট খুলতে বলেছি, তোরটা খোল। অভি আর কিছু বলল না, প্যান্ট খুলতে শুরু করে দিয়েছে। জিসান থামিয়ে বলে, যা এখান থেকে। অভি তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে চলে যায়। জিসান একেবারে আবিরের কাছে আসে। আবিরকে বলে, ইটস জিসান পাওয়ার, বুঝলি? সো বুঝতেই পারছিস আমার কথা না শুনলে কি হবে তোর। এবার থানার ওসির মেয়ে আসবে, তাই জিন্স পরবে, সোজা যাবি, ওর পিছনে জোরে থাবা দিয়ে তাকে বলবি, ইস কি টাইট ফিগার। যা, কোনো কথা বলবি না, দে তোর ব্যাগ দে। আবিরের থেকে রাজবি নামে একটা ছেলে এসে আবিরের ব্যাগটা কেড়ে নিয়ে তমালকে দেয়। তমাল মাটিতে ফেলে দিয়ে আবিরকে বলে, যা ভাই, সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি কর। দেখুন, আপনারা অন্যায়ভাবে র্যাক দিচ্ছেন, আপনাদের পুলিশে দেওয়া দরকার। তোর পুলিশ আমাদের ছিড়বে বুঝলি? মা, তোকে না যেতে বললাম,
আর একটা কথা বললে তোকে এখানে কাপড় খুলে দাঁড় করিয়ে রাখবো ক্লাস শেষ অবধি। এটা আমাদের ক্যাম্পাস, আর আমরা এখানে পাওয়ারফুল লোক। আবির কিছু বলল না, গেটের দিকে তাকায়। গাড়ি থেকে একটা মেয়ে নামলো। আবির জিশানদের দিকে তাকায়। জিশান ইশারায় বলল, ওটাই অসির মেয়ে মিলি। আবির মিলির দিকে তাকিয়ে এগিয়ে যায়। মিলি চোখে কালো চশমা, টাইট জিন্স আর টি শার্ট পরে আসছে। আবির মিলির সামনে এসে দাঁড়ায়। আবিরকে এভাবে দেখে মিলি বলে, কি ব্যাপার, আপনি কে? এভাবে আমার সামনে এসে দাঁড়িয়েছেন কেন? আবির কিছু বলে না, একটু ঘুরে জিসানদের দিকে তাকায়। জিসানেরা হাসতে থাকে আর কাজটি করবার জন্য জোর করে। আবিরকে চুপ থাকতে দেখে মিলি পাশ কাটিয়ে চলে যাবে, আর ঠিক সেই সময় আবির মিলির পিছনে জোরে হাত দেয়। মিলি সাথে সাথে দাঁড়িয়ে যায়। আবিরের দিকে ঘুরে দুটো ঠাস ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, বেয়াদব ছেলে, তুই আমার গায়ে হাত দিলি কেন? ওই কে আছিস? কুত্তার বাচ্চাটা আমার গায়ে হাত দিয়েছে। আবির চোখ বন্ধ করে নিল। চোখ মেলে দেখে অনেক ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে ওর সামনে, তবে সবার সামনে দাঁড়িয়ে আছে জিসানরা। এমন সময় বেশ ভিড় ঠেলে নেহা সামনে আসে। আবিরকে মিলির পাশে দেখে নেহা প্রশ্ন করে, কি হয়েছে মিলি, তুমি কাঁদছো কেন? আপু, এই ছেলেটা আমার সামনে এসে পথ আটকে দাঁড়ায়। আমি ঘুরে চলে আসতে যাব, তখনই আমার পিছনে। আর বলিস না নেহা, এই ছেলেটা নতুন আসছে, এসেই ঝামেলা পাকিয়েছে। কি করা যায় বলতো? মিলি, ওকে কয়েকটা চর বসিয়ে দাও। আমি বাবাকে ফোন করেছি, বাবা এক্ষুনি আসবে। ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। না মিলি, যেহেতু ছেলেটা নতুন ভুল করেছে, তাকে মাফ করে দাও, আমি শাস্তি দেব। আচ্ছা ঠিক আছে আপু। মিলি চলে গেল। নেহা আবিরের সামনে এসে দাঁড়ালো। আবিরের গালে একটা চর দিয়ে বলল, শালা হারামি, তোর মতো বেয়াদব খুব কম দেখেছি আমি। কালকে তুই আমাকে লাভ লেটার লিখেছিস, সেটা পছন্দ হয়নি দেখে আজকে আরেকজনের সাথে। ছি, তোর চরিত্র এত জঘন্য কেন? আমার সামনে তুই ভার্সিটিতে থাকাকালীন আসবি না, কুত্তা কোথাকার। আর জিশান, থ্যাঙ্কস, তুই ওই মেয়েটার বিপদের সময় এগিয়ে এসেছিস। আরে নেহা, এসব কোনো কথা হলো? আমি তো সর্বদা সবার হেল্প করি, অন্যায় সহ্যই করতে পারি না। এজন্যই তো তোকে আমার এত বেশি ভালো লাগে। হৃদয় ভাইয়া কই? ওর তো লাস্ট সেমিস্টার, বেটা ক্লাসও করে না। আয় ক্লাসের দিকে। আচ্ছা তোরা যা, আমি আসছি। জিসান আবিরের কাছে আসে। আবিরের কাঁধে একটা হাত রাখে, আরেক হাত দিয়ে মাথার চুল নাড়িয়ে দেয়। তারপর চোখ থেকে চশমাটা খুলে জিসান তার শার্টের কোনা দিয়ে মুছে আবার আবিরের চোখে পরিয়ে দেয়। চশমাটা পরানোর শেষে জিসান হাসি হাসি মুখ নিয়ে আবিরকে বলে, শোন, ভার্সিটিতে নতুন, জানিসই না এখানে পলিটিক্স আছে। এখানে যাদের পাওয়ার আছে তারা পাওয়ার দেখায়, আর যাদের নেই তারা তোর মতো করে মার খায়। তোকে নেহার কাছে খারাপ করলাম কেন জানিস? যেন ওর মনে বিশ্বাসযোগ্য হয়ে কেবল আমিই থাকবো, অন্য কেউ না। ভালোভাবে চলবি, প্রবলেম হলে বলিস, ঠিক আছে বাবু? জিসান হাসতে হাসতে চলে যায়। আবির জিসানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আবির মনে মনে বলে, পাওয়ারফুল পিপল স্টেট, পাওয়ারফুল প্লেস। আবির মুচকি হেসে মাটিতে পড়ে থাকা ব্যাগটি কাঁধে নিল। ওর ক্লাসের দিকে এগিয়ে যায়। ক্লাস প্রায় শুরু হয়ে গিয়েছে। আবির কোনো রকমে ক্লাসের সামনে দৌড়ে আসে। প্রথম ক্লাস নুসু ম্যামের। নুসু ম্যাম বেশ রাগী আর কড়া প্রকৃতির। সাইকোলজির একজন বিশাল জ্ঞানী মানুষ উনি পড়াচ্ছেন মানুষের রাগ কেন হয়। রাগের ফলে আমরা যা করি সেটা বারবার না হলেও প্রায় সব সময় ভুল হয়। কেন? ক্লাসের প্রথম স্টুডেন্ট বলে, ম্যাম, আমরা রাগ করি মস্তিষ্কে, আমাদের ইচ্ছেকে প্রাধান্য না পাওয়ার সূচনায়। বাকি স্টুডেন্টরা সবাই সায় দিল, কিন্তু কেন জানি না নুসু ম্যামের পছন্দ হয়নি। তাই তিনি আবারও প্রশ্ন করলেন, তবে এবার আর কেউ উত্তর দিল না।
নুসু ম্যাম সবাইকে যখন বকা দেবে তখনই আবির এসে দরজার সামনে দাঁড়ালো। আবিরকে দেখে ম্যাম বিরক্তি নিয়ে তাকালেন। তারপর আবির 5 মিনিট দেরি করে ক্লাসে এসে দাঁড়ালো। নুসু ম্যাম ক্লাস শুরু করে দিয়েছেন। উনি প্রশ্ন করে মানুষের রাগ কেন হয়, রাগের ফলে আমরা যা করি সেটা বারবার না হলেও প্রায় সময় ভুল হয় কেন। প্রশ্নের তেমন যৌক্তিক জবাব কেউ দিতে পারেনি। এই জন্য ম্যাম সবাইকে তার মূল্যবান বকা দিতে যাবে, ঠিক সেই সময় দরজার কাছে এসে আবির বলে ওঠে, ম্যাম আমার নাম আবির, আমি নতুন স্টুডেন্ট। ক্লাসে আসার সময় একটু ঝামেলা হওয়াতে দেরি হয়ে গেছে, ভিতরে আসতে পারি? আবিরের এমন কথা শুনে সবাই দরজার দিকে তাকায়, তবে মনে মনে সবাই একটু হাসে। এর কারণ হলো ম্যামের শাস্তি থেকে আপাতত তারা মুক্তি পেয়েছে এই আবির নামের ছেলেটার জন্য। সেকেন্ড বেঞ্চে বসা নেহা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, এমনকি জিশানও তাকিয়ে আছে আবিরের দিকে অবাক চোখে। এর কারণ আবির যে তাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট। সবাই কিছুক্ষণ আবিরের দিকে চুপটি করে চেয়ে রইল। পরক্ষণেই সবার মধ্যে বিশাল চাপা হাসির রোল পড়ে গেল, কারণ আবির যে গেটআপে ভার্সিটিতে এসেছে, ভার্সিটির কেরানিও আবিরের থেকে অনেক ভালো, বেশি স্মার্ট হয়ে আসে। আর এমন ড্রেস আপ, পাগলাটে হাবভাব দেখে সবাই হো হো করে হেসে ওঠে। ম্যাম চিৎকার করে সবাইকে থামিয়ে বলে, আবিরের দিকে ম্যাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আবির ভয়ে হালকা মাথা নিচু করে নিল। তোমার এমন ড্রেস আপ কেন? আর কি কোনো পোশাক নেই? শার্টের হাতায় ময়লা, প্যান্টের এক পাশে ধুলো, আর জুতার অবস্থাটা তো বেশ খারাপ। চুলগুলো এমন করে রাখছো কেন? বনগরুর মতো হয়ে ক্লাসে আসছো তুমি? আসলে ম্যাম আমার আর কোনো ভালো পোশাক নেই। এইটাই তোমার ভালো পোশাক? এই ছেলে, জানো তোমার এই ভালো পোশাক দেখে বমি চলে আসার মতো অবস্থা, পুরো ডিসকাস্টিং। ভিতরে আসতে পারো, তবে আগে আমার বোর্ডের লেখা প্রশ্নের উত্তর দাও, আর যদি পারো তবে ভিতরে এসে সবার শেষ বেঞ্চে যেয়ে বসবে। সবাই আবারও হাসতে থাকে। আবির কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে রইল। ম্যাম অনেক বিরক্তি হয়ে আবিরকে কিছু বলতে যাবে, তখনই আবির বলে ওঠে, ম্যাম মানুষ মাত্রই পরিবর্তনশীল। আপনি চাইলে যে কাউকে নিজের মতো করে রাখতে পারবেন না, বা নিজেকে সবসময় একই রকম রাখতে বা থাকতে পারবেন না। ঘড়ির কাঁটার মতো প্রতিটা মানুষ পরিবর্তন হতে থাকে, আর এই পরিবর্তনের ধারা মানুষের মস্তিষ্কে আলাদা আলাদা ভাব প্রেজেন্টেশন করে। সময়ের সাথে সাথে আপনার মধ্যে রাগ, ভালোবাসা, অভিমান, ইমোশন, অনেক আবেগ তৈরি হয়। আর সবচাইতে যেটা তৈরি হয় তা হলো চাহিদা। মানুষ যতই পরিবর্তন হবে, মানুষের চাহিদাও তত বেশি পরিবর্তন হতে থাকবে। আর চাহিদা বিশাল হলে না পাওয়ার দিকটা বাড়তে থাকে, আর তার উপর ভিত্তি করে রাগ তৈরি হয়। রাগ মূলত প্রকাশ পায় প্রিয় মানুষদের উপর। কেউ জানলেও আমি ঠিকই বুঝতে পেরেছি, আপনি যতটা রাগ, হিংসতা প্রকাশ করেন আপনার স্টুডেন্টের উপর, তার থেকে বেশি আপনি তাদেরকেই ভালোবাসেন। কারণ ভালোবাসার মানুষদের উপরেই তো রাগ প্রকাশ করা যায়। আবিরের কথা শুনে ম্যাম বড় বড় চোখ করে তাকালেন। কেউ ধারণাও করেনি আবির এমন করে উত্তর দেবে। বিশেষ করে ম্যামের আবিরের এমন কথা শুনে অনেক ভালো লাগছে। আবিরের দিকে তিনি এবারে বেশ স্বচ্ছন্দের দৃষ্টিতে তাকালেন। আবির মাথা নিচু করে আবিরকে বলে, ভিতরে আসো। আবির আর বাইরে দাঁড়ায় না, কারোর দিকে না তাকিয়ে সোজা সবার শেষ বেঞ্চে গিয়ে বসে। ব্যাগটা বেঞ্চে রাখতেই দেখে বসার জায়গাটা অনেক ধুলো, কারণ এটাই শেষ বেঞ্চ, এখানে কেউ বসে না। আবির ব্যাগ দিয়ে ধুলোগুলো পরিষ্কার করে নিল। বেঞ্চে বসে আবির সামনের দিকে তাকালো, দেখে নেহা ওর দিকে তাকিয়ে আছে। জিসানও তাকিয়ে আছে আবিরের দিকে। জিসানের মাথায় শয়তানি একটা বুদ্ধি আসে। সে কোনো রকমে জানে না আবিরকে সহ্য করতে পারছে না। আবিরের দেখতে খ্যাত হলেও আবিরের মধ্যে অন্যরকম একটা অ্যাটিটিউড আছে, যা জিসান বুঝতেও পারে না, আন্দাজও করতে পারছে না কিছুই। ক্লাসে সবাই মনোযোগ দিয়ে নুসু ম্যামের লেকচার শুনছেন, আর নুসু ম্যাম সবাইকে ইংরেজিতে লেকচার দিচ্ছেন। আবির জানালার দিকে তাকিয়ে বাইরের দৃষ্টি দেখছে। দুটো ছাগলের বাচ্চা ক্যাম্পাসের একদম শেষ প্রান্তে দৌড়াচ্ছে।
একে অপরের পিঠে ওঠার চেষ্টা করছে, আর একজন করে সেখান থেকে দৌড়ে সরে যাচ্ছে। আবির এসব দেখে মুচকি মুচকি হাসতে থাকে, আর ওর দিকে ম্যাম। আবিরের এমন অকারণের হাসিটা চোখ এড়ায় না। তিনি জোরে আবিরকে ডাক দেন, ওই ময়লা ডাস্টবিন আবির। ম্যামের কথা শুনে ক্লাসে থাকা বাকি সবাই জোরে জোরে হেসে উঠল। ম্যামও হাসতে থাকেন। আবির তাড়াতাড়ি বসা থেকে উঠে দাঁড়ায়। আবির ভীতু দৃষ্টিতে ম্যামের দিকে তাকায়। ম্যাম রাগী চোখে আবিরের দিকে তাকিয়ে বলল, এই তুমি আমার লেকচার না শুনে বাইরে কি দেখছিলে? ম্যাম, ছাগলছানার খেলা দেখছিলাম। কি মানে কি? আমার লেকচার কতটা গুরুত্বপূর্ণ তুমি জানো? আমার লেকচার শোনার জন্য স্টুডেন্টরা ক্লাস মিস করে না, আর সেই তুমি কিনা আমার লেকচারের সময় অমনোযোগী। ম্যাম, আমি যদি অমনোযোগী না হতাম তবে আমার দিকে আপনি কখনো খেয়াল করতেন না। ম্যাম চোখ বড় বড় করে আবিরের দিকে তাকালেন। ম্যাম ধরেই নিয়েছেন আবির একটা জোকার। সে কেবল মানুষকে হাসাতেই এখানে এসেছে, কারণ প্রতিটা কথা আর কাজে হাসি ছাড়া আর কিছুই নেই। ম্যাম আবিরকে বলে, ম্যাম সরি, আসলে আমি ইংরেজি বুঝি না, তাই যতই মনোযোগ দিই না কোনো ক্লাসে আমি কিছুই বুঝতে পারবো না। এই জন্যই বাইরে তাকিয়েছিলাম, যদি বাংলাতে বোঝাতেন অনেক বেশি ভালো হতো। শ্যাট আপ বেয়াদব ছেলে, এখানে থাকা প্রতিটা স্টুডেন্টই ইংরেজি জানে, তোমার মতো গাইয়া মার্কা ছেলে ইংরেজি জানে না? ফাজিল কোথাকার। যাও ক্লাস থেকে বের হও, ক্লাসের সামনে কান ধরে দাঁড়িয়ে থাকো। ভার্সিটিতে পড়া ছেলে, সে নাকি ইংরেজি জানে না, কান ধরে দাঁড়িয়ে থাকতো লজ্জা করবে না? যাও রুম থেকে বের হও। আবির ক্লাস থেকে বের হয়। ক্লাসের সামনে এসে কান ধরে দাঁড়ায়। অনেক ছেলেমেয়েরা বেশ কয়েক বছর পর এমন দৃশ্য ইউনিভার্সিটিতে দেখতে পেল। সবাই হাসছে, আবির সেটা বুঝতে পারছে না। আবিরের কোনো অপমান বোধও নেই, সে এটা বরং বেশি এনজয় করছে। ওইদিকে আদনান সাহেবকে ডাকা হয়েছে ক্রাইম ব্রাঞ্চে। 3 জন পুলিশ এসে বসে আছে আদনান সাহেবের সামনে। আদনান সাহেব চায়ে চুমুক দিলেন। ক্রাইম ব্রাঞ্চের একজন সিনিয়র পুলিশ আদনান সাহেবকে প্রশ্ন করলেন, নিলয় ছোট থেকে গ্যাংয়ে জয়েন করার পর কি হয়েছিল, এরপর বলুন। আদনান সাহেব তার বইয়ে সবটাই লিখেছেন, কিন্তু কর্তৃপক্ষ বইয়ের লেখা দেখে সব ব্যান্ড করে দিয়েছে। একটাই মূল কপি ছিল আদনান সাহেবের কাছে, আর তিনি সব সততা সংগ্রহ করেছেন নিলয়ের এলাকা থেকে। কিন্তু আদনান সাহেব নিলয়কে দেখেননি। আদনান সাহেব বলতে শুরু করলেন, নিলয়ের একটাই ইচ্ছে ছিল সে আমির হবে, আর তাই নিলয় কোনো ছোটোখাটো আমিরকে কখনো মারত না। এর একটাই কথা ছিল, পাওয়ারফুল পিপল স্টাই পাওয়ারফুল প্লেস। তাই নিলয়ের রুলস হলো সে এমন এমন জায়গাতে যাবে যেখানে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন লোকজন থাকে, আর সে তাদেরকে মেরে সেখানকার ক্ষমতা আর টাকা নেওয়াটাই টার্গেট করে। আদনান সাহেব, আপনি নিলয়ের ব্যাপারে বলতে অনেক দূর চলে গেছেন। প্রথম থেকে বলুন। সে ডাক্তারকে খুন করে ছোট্ট একটা গ্যাংয়ে প্রবেশ করে, এরপর কি হয়েছিল? কয়েকজন অফিসার প্রশ্ন করল। আদনান সাহেব চা খেলেন, অফিসারদের দিকে তাকিয়ে নিলেন একবার, বেঞ্চের উপরে 2 হাত দিয়ে একটু ঝুঁকে আরাম করে বসে নিলেন। মনে মনে নিলয়ের কথা ভাবছেন তিনি। আবার বলা শুরু করলেন, নিলয় সেখানে ছোট্ট একটি গ্যাং তৈরি করে। নিলয়ের মতো সেখানে আরও বাচ্চারা ছিল। সেই বাচ্চাদের লিডার হয়ে যায় নিলয়, আর ওর সাথে থাকে মাসুম, সিয়াম আর অর্ক। নিলয় কোনো টাকা লুট করে এসে চেয়ারে বসতো, আর বাকিরা যখন ওকে ভাই বলে ডাকতো তখন সে শব্দ করে হেসে দিত। এ ছিল একটা নেশার মতো, আর সেই নেশাতে নিলয় বারবার পড়তো। তবে নিলয়ের আরও একটা নেশা ছিল, আর তা হলো বই পড়ার। সে নিজ দায়িত্বে নিজেই পড়াশোনা করত এবং শিখত, তবে তা রাতের অন্ধকারে চুপি চুপি, কাউকে বুঝতেও দিত না সে পড়ত। কথায় আছে না, চেষ্টা করলে সবই হয়, চেষ্টা না করলে কিছুই হয় না। এজন্য নিলয় নিজেই পড়াশোনা করে নিজের মতো করে।
একদিন নিলয়, মাসুম, সিয়াম আর অর্ক টাকা লুট করে নিজেদের রাস্তায় ফিরে আসে। এসে দেখে সেখানে অনেক ভিড়। এদের গ্যাংয়ের সব ছেলে বড় মানুষরা এক জায়গায় এসে দাঁড়িয়ে আছে। নিলয়েরা পিছনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর জানতে পারে এমপি সাহেব এসেছেন নিলয়কে যে বাঁচিয়েছিল, মানে মিজানের কাছে এসে এমপি মানিক ছিল এমপি ও বড় গ্যাং লিডার। আর সেদিন বদলি হয়ে আসা নতুন পুলিশ অফিসার এমপিকে দৌড়ে নিয়ে যেতে চাইছিল। মানিক মিজানের কাছে আসে, মিজানকে বলে, এখানে থাকা এমন কেউ আছে যে ওই পুলিশটাকে মারতে পারবে? চারপাশে থাকা সব লোক চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, কেউ কোনো কথা বলছে না, মানে কারো সাহস নেই অফিসারকে মারবে। মানিক আবারও প্রশ্ন করে, তোদের মধ্যে কেউ নেই যে অফিসারকে মারতে পারবে? কেউ আছে? ইয়েস, আই অ্যাম, আমি আছি। সবার শেষে থাকা নিলয়ের হাত তুলে দাঁড়ায়। ওর সামনে থাকা সব লোক সরে যায়। মানিক নিলয়ের দিকে তাকালো। মানিকের সাথে থাকা লোকজন জোরে বলল, এই পিচ্ছি, তুই মারবি অফিসারকে? নিজে ঠিক মতো পিস্তল ধরতে পারিস তো? নিলয় ধীরে পায়ে হেঁটে হেঁটে মানিকের সামনে আসে। মানিকের সামনের টেবিলে একটা পিস্তল রাখা। নিলয় সেই পিস্তল তোলে, পিস্তলের উপর টান দিয়ে গুলি লুট করে। মানিকের সাথে থাকা লোকটার কপালে টার্গেট করে। কিছু বোঝার আগে ট্রিগার চাপ দিয়ে নিলয় একটা গুলি যে লোকটার কপালে লাগে। সে ছিটকে পড়ে যায়, যন্ত্রণায় কাতরাচ্ছে। নিলয় পিস্তলটি আগের জায়গায় রেখে দিয়ে বলে, পিস্তল কেবল ধরতে পারি না, চালাতেও পারি। মানিক আর মিজান বোকার মতো তাকিয়ে আছে নিলয়ের দিকে। মানিক ওর কাছে ডাকে, কাঁধে হাত দিয়ে বলে, তোকে দিয়ে কাজ হবে। পুরো শহর তোর কবজাতে চলে আসার গন্ধ পাচ্ছি আমি। নে পিস্তল, যা শালাকে মেরে দে, সাথে লোকজন নিয়ে যা। ए सर, नीलो के स्टाइल हो ना, पूरा हीरो के स्टाइल। मैं तो गैंगस्टर नहीं हो, बिकॉज वो जो गैंग लोग आता है वही गैंगस्टर, और जो एकला आता है वो जो नीलो द रॉक स्टार। हा हा। নিলয় মানিকের থেকে চলে আসে, তবে নিলয়ের সাথে মাসুম, সিয়াম আর অর্ক যায়, কারণ নিলয় তাদেরকে অফিসারের লোকেশন সম্পর্কে জানাবে। নিলয়কে মাসুম প্রশ্ন করে, ভাই পুলিশ কাকুকে ফাঁকা জায়গায় আনবে? না। কেন? মারতে কোনো অসুবিধা হবে না? পুলিশকে মারবো বাজারের মধ্যেই, সবার সামনে, কারণ সবাই দেখবে নিলয় কোনো পুলিশকে মারছে, আর তখন আমাকে সবাই ভয় পাবে। নিলয় সবার সামনে মারতে ভালোবাসে, একলা অন্ধকারে নয়। আদনান সাহেব থেমে যান, কাঁচতে থাকেন তিনি। অফিসারদের একজন দৌড়ে পানি নিয়ে এসে দেন আদনান সাহেবকে। আদনান সাহেব পানিটা খেয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। পুলিশরা সবাই এই রুমে এসে চারিপাশ ঘিরে রেখে নিলয়ের গল্প শুনছিল। আদনান সাহেব এতক্ষণ তা খেয়াল করেননি। ওইদিকে আবিরকে দেখে সবাই হাসছে। ম্যামের ক্লাস শেষ হয়, ম্যাম ক্লাস থেকে বের হয়, আবিরকে আরও কিছু বকা দিয়ে চলে যেতে বলে। আবির ব্যাগটা নিয়ে ক্যাম্পাসে এসে বসলো, চারিপাশে তাকাচ্ছে। এখনও তাকে দেখে সবাই হাসছে, তবুও ওর মাঝে কোনো অপমান বোধ নেই। তারপর আবির ক্যাম্পাসের একটা গাছের নিচে বসে আছে, চারিপাশে তাকায়ও। ওর ক্লাসের কয়েকটা ছেলে ও মেয়ে ওর দিকে তাকাচ্ছে আর হাসছে। আবিরের সেদিকে কোনো খেয়ালই নেই। আবির যখন বসা থেকে উঠতে যাবে, অনেকগুলো বাইক আর কালো রঙের একটা গাড়ি ভার্সিটিতে প্রবেশ করে। আবির সহ ভার্সিটির সবাই সেদিকে তাকিয়ে আছে। সবার কাছেই দামি বাইক, প্রতিটা বাইকে দুজন লোক। বাইকের সংখ্যা 10টা আর গাড়ির সংখ্যা 3টে। গাড়িগুলো একদম ক্যাম্পাসের মাঝখানে এসে থামলো। প্রথম গাড়ি থেকে সিকিউরিটি নামলো। ওরা এসে গাড়ির মাঝখানের দরজা খুলে নিল। রাষ্ট্রপতি গাড়ি থেকে নামছে, পিছনে মিডিয়ার লোক। তবে বাইকে থাকা লোকগুলো ওদের আটকে রাখছে।
রাষ্ট্রপতির সাথে আরও 2 জন লোক নামলো, একটা মেয়ে আর একটা ছেলে। ছেলে আর মেয়ের বয়সে প্রায় দুজনেরই সেম। রাষ্ট্রপতি এসেছে, ভার্সিটির প্রিন্সিপাল, এমনকি কমিউনিটির সব লোকেরা এসে সামনে হাজির। আবির এসব দেখে মুচকি হাসল, মনে মনে বলল, পাওয়ারফুল লোক বড় জায়গাতেও তো থাকে। প্রিন্সিপাল স্যার গাড়ির সামনে এসে দাঁড়ায়। রাষ্ট্রপতি সাকিব আহমেদ বলে, আসলে স্যার, আমি এসেছি আমার ছেলে মেয়েকে এখানে অ্যাডমিট করাতে, তাই নিজেই চলে এলাম। রাষ্ট্রপতি সাকিব সাহেবের কথা শুনে প্রিন্সিপাল স্যার সদরে ওনার ছেলে ও মেয়েকে গ্রহণ করলেন। আবির সব কিছু দূরে বসেই দেখছে। ছেলেটার নাম জয় আর মেয়েটার নাম নিধি, দুজনেই বেশ স্টাইলিশ। প্রিন্সিপাল স্যারের কাছে সাকিব ওদেরকে দিয়ে চলে গেলেন। অবশ্যই যাওয়ার আগে একটা বাইক রেখে গেলেন। জয় আর নিধি স্যারের সাথে যেতে থাকে। আবির এগুলো দেখতে দেখতে সময় পার করে। ভার্সিটি থেকে বের হয় আবির, উদ্দেশ্য নেহাদের বাড়িতে। যদিও নেহা আগে চলে গিয়েছে, আবির রিক্সা ঠিক করে গন্তব্যে যেতে থাকে। আদনান সাহেব পানি খেয়ে নিলেন, জোরে কয়েকবার শ্বাস নিলেন তিনি। টিভিতে ওনার ইন্টারভিউ দেখানো হচ্ছে সরাসরি, সবাই নিলয়ের গল্প শুনছে। আদনান সাহেবকে প্রশ্ন করেন একজন পুলিশ, তারপর কি হলো? নিলয় সেই অফিসারকে গিয়ে মারতে চায়নি? আদনান সাহেব অফিসারের দিকে তাকান, মুচকি হাসি দিয়ে বুঝিয়ে দিলেন নিলয় যা বলে তাই করে। আদনান সাহেব বলতে লাগলেন, নিলয় কখনো তার কাজকে অসমাপ্ত রাখে না। হয় সে মারবে, না হয় মরবে, কারণ তার কাছে নিজের মরে যাওয়ার কোনো অপশন ছিল না। নিলয় বাজারে এসে পৌঁছায়, একাই ছিল ও। অফিসারের চেনা মুখ নিলয় তাকে চিনে নিয়েছে। সে অফিসারের সামনে এসে দাঁড়ায়। অফিসার নিজে গাড়িতে উঠতে যাবে, নিলয় ওর গাড়ির সামনে এসে দাঁড়ালো। নিলয়কে দেখে অফিসার বলল, সামনে থেকে সর, দাঁড়িয়ে আছিস কেন? যা সর। নিলয় এভাবেই দাঁড়িয়ে থাকে। নিলয় মাথা নিচু করে দাঁড়ানোর ফলে ওর মাথার বড় বড় চুল মুখের উপর চোখগুলো ডেকে রাখে। অফিসার নিলয়ের সামনে আসতে থাকে আর বলে, পুলিশটি ওর কাছে আসে, হাতে থাকা লাঠি দিয়ে নিলয়কে মারতে যাবে। তখনই নিলয় কোমর থেকে পিস্তল বের করে পুলিশের বুকে পরপর 2টা গুলি করে। পিস্তল ফেলে সেখান থেকে দৌড়াতে থাকে। অফিসারের সাথে থাকা বাকি পুলিশগুলো নিলয়ের তাড়া করতে থাকে। নিলয়কে দৌড়াতে দেখে সিয়াম, মাসুম আর অর্ক নিলয়ের সাথে দৌড়ায়। কয়েকটা গলি পার হয়ে নিলয় দাঁড়ায়। অর্ক প্রশ্ন করে, তুমি দাঁড়ালে কেন? চলো বাইকা যাই। রকস্টার কখনো পালায় না, রকস্টারকে দেখে সবাই পালায়। আমি পালালে আমার কথা কেউ মনে রাখবে না, কেউ আমাকে ভয় পাবে না। তোরা যা, আমি ওখানে যাচ্ছি। এরপর নিলয় দৌড়ে সেখানে আসে, আর সাথে সাথেই পুলিশগুলো ওকে দৌড়ে নিয়ে চলে যায়। থানায় নিয়ে নিলয়কে অনেক মারে। নিলয় চুপচাপ মার খায়। বেশ কিছুক্ষণ পর এমপি মানিকের লোকজন এসে নিলয়কে ছাড়িয়ে নিয়ে যায়। আবির বাড়িতে প্রবেশ করে। ডাইনিং রুমের সোফাতে সবাই বসে নেহার বাবার ইন্টারভিউ শুনছে। সবার মনে প্রশ্ন একটাই, কে এই নিলয়? তাকে নিয়ে কেন পুরো দেশ মেতে আছে? কিন্তু কেউ কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। আবির ওর রুমের দিকে যাবে, তখনই হৃদয় ডাক দেয়, এইদিকে আয় আবির। আবির, তোর আসতে এত দেরি হলো কেন? জানিস না তুই আসার পর বাড়ির কোনো কাজের লোককে আমি নিজের কাজের জন্য ডাকি না?